এই হাসিনা আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। বাংলাদেশকে একদম খোকলা বানিয়ে দিয়ে, বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল। বোধহয় তার থেকেও নিচে কোথায় কোন কি বানাবে আল্লাহর নামে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দীর্ঘ দিনের সংগ্রামের পর ফাইনালি এই বাংলাদেশের জনগণ তার এক ধরনের বন্দি দশা থেকে মুক্ত হলো। আজকে আমরা বিজয় অর্জন করলাম 5 আগস্ট 2024। এই বিজয়ের সাক্ষী হয়ে থাকলাম, নিজেকে বড় সৌভাগ্যবান মনে হচ্ছে। আজকে আরও সৌভাগ্যবান মনে হচ্ছে নিজেকে, কারণ এই আন্দোলনের কিছুটা অংশ পার্টিসিপেট করতে পেরে। আমি আমার এই ভিডিওর শেষে খালেদা জিয়ার একটা ভিডিও রেকর্ড, যেটা হুবহু আজকের দিনের পরিস্থিতির সাথে মিলে যায়, সেটা আমি একটু শেয়ার করব। এছাড়া আমার আন্দোলনে উপস্থিতি এবং ফিরে আসার কিছু ভিডিও শেয়ার করব। যদিও আন্দোলন থেকে ফেরার সময় যেটা কিছু জিনিস আমার নজরে পড়লো, যেটা হচ্ছে অনেক বিক্ষুব্ধ জনতা যারা আপনার গণভবন ভিতরে প্রবেশ করেছে, তারা ওখান থেকে অনেকেই অনেক কিছু লুটপাট করেছে। এটা আসলে বিক্ষুব্ধ জনতা অনেক কিছুই যখন তার আন্দোলনের মধ্যে থাকে, উত্তেজনার মধ্যে থাকে, তখন অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এটা আসলে স্পেসিফিকভাবে দোষ দেওয়ার সুযোগ থাকে না, কারণ কিছু কিছু মুহূর্ত আছে যখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এটা অস্বাভাবিক কিছু না, তবে সংযত হওয়া উচিত ছিল। কারণ আমি দেখলাম মানুষ এক একজন অনেক অতি তুচ্ছ জিনিসও দেখা যাচ্ছে ওই গণভবন থেকে নিয়ে আসছে। একজন দেখলাম যে ইলিশ মাছ নিয়ে আসছে, একজন এটা হয়তো একটা দামি জিনিসের জন্য হয়তো আনলো, ঠিক আছে, কিন্তু দেখলাম ফ্রিজে খাবার ছিল সেটা নিয়ে আসছে, ছবির যে ফ্রেম সেটা নিয়ে আসছে, তারপরে কেউ সোফা নিয়ে আসছে, সেটা দামি জিনিস, কিন্তু নেম প্লেট পর্যন্ত নিয়ে আসছে। তো জিজ্ঞাসা করছিলাম যে এটা কেন নিয়ে আসছে, নেম প্লেট দিয়ে তো আপনার কাজ কি এটা দিয়ে? আসলে দেখেন, মানুষের চিন্তাভাবনা, মানুষের আবেগ বা তার যে আন্দোলনের সাথে সম্পৃক্ততা, সে কতটা আনন্দিত, কতটা সে এটার সাক্ষ্য দিতে চাচ্ছে বা এটার প্রমাণ রাখতে চাচ্ছে, সেই জন্য সে আন্দোলনে যে অংশগ্রহণ করছে এবং সে এই ধরনের একটা নিয়ে এসে সে দেখাতে চাচ্ছে যে হ্যাঁ, আমি ওখানে ছিলাম, আমি আন্দোলন। এখন আমরা দেখা যাচ্ছে যে যারা শেষে এসে বা আন্দোলনে অংশগ্রহণ করে বা চূড়ান্ত আন্দোলনে সামিল হয়ে আমরা এই ধরনের একটা নিজেকে গর্বিত মনে করতেছি বা নিজেকে অংশীদার হওয়ার বিষয়টা প্রকাশ করার বিভিন্ন উপায় বাইর করতেছি, যেভাবে প্রকাশ করলে নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপারে কাজ করবে যে হ্যাঁ, আমি এই কাজটা করছি। তো সেই দিক থেকে চিন্তা করলে দেখেন, এই যে ছাত্ররা আন্দোলন করলো, সেই কবে থেকে শুরু করলো, তাদের মুখ থেকে যতটুকু শুনলাম যে তারা মাত্র 4-5 জনের একজন থেকে শুরু করে 4-5 জন আলাপ করে তারপরে শুরু করলো
এবং সেটা ভার্সিটির ভিতরের এরিয়া থেকে, মেইন রোডেও না। সেখান থেকে শুরু করে আজকে তারা তাদের সাথে অন্যান্য ছাত্ররা জমায়েত হতে হতে বিষয়টা অনেক দূর গড়ালো। তো মজার বিষয় হচ্ছে আসলে মানুষ অহংকার পতনের মূল, এই কথার একটা প্রমাণ হলো, সেটা আমরা এতদিন দেখে আসছি কি পরিমাণ অহংকারী একটা যুদ্ধাঙ্গদেহী একটা ভাব ছিল সরকারের। তো সেই জিনিসটা আমরা নিজেরা যখন ঘরোয়াভাবে আলাপ করি, আমরা নিজেরা মনে করি যে এই বিষয়টা এত সহজ একটা সমাধান ছিল, যেটা অসম্ভব কিছু ছিল না। ব্যাপারটা তো অসম্ভব কিছু না, অসম্ভব কিছু হলে একটা ব্যাপার ছিল। দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী চাইলে তার দুইজন মন্ত্রী, একজন শিক্ষামন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার দলের সম্পাদক ওবায়দুল কাদের, এই তিনজনকে জাস্ট যদি সরিয়ে দিত, তিনজনকে সরিয়ে দিয়ে আর শুধুমাত্র জাস্ট আবু সাইদকে যে হত্যা করছে, যেহেতু এটা ডিরেক্টলি মানুষ ওপেন দেখছে, মানুষের সামনে সরাসরি আনআর্মড একটা পার্সনকে ডিরেক্ট বুকে গুলি করে মেরে ফেললো। একটা মানুষকে যদি ওই অবস্থায় যদি পায়ে গুলি করতেও, তাও আমরা হয়তো সাধারণ মানুষ মনে করতো যে না, পুলিশ তাকে সরাই দেওয়ার চেষ্টা করছে, সেই জন্য এইভাবে এত উত্তেজিত না হয়। কিন্তু কি করলো, নিরস্ত্র লোকটাকে সরাসরি বুকের মধ্যে গুলি করে দিল। তো এই কারণে দেখা যাচ্ছে যে শুধু ওই পুলিশটাকে, ওই কয়েকজন দায়ী পুলিশকে যদি ডিসমিস করতো বা এটা সন্তোষজনক একটা শাস্তির ব্যবস্থা করত, যে বিচারের আওতায় আনার জন্য স্টেপ নিত, অ্যাটলিস্ট স্টেপ নিত, তাহলেও হয়তো জনগণ বা ছাত্ররা একটু আশ্বস্ত হতো যে হ্যাঁ, সরকার কাজ করতেছে। এইখানে এত আসলে ইগো দেখানোর তো কিছু ছিল না। যে ওরা যে ডিমান্ড করছে, প্রথমে তো আর প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয় ছিল না। এখন আপনারা, সরকার বলতেছিল যে হচ্ছে বারবার ওরা দফা চেঞ্জ করে। বিষয়টা দফা বারবার চেঞ্জ করে না, বিষয়টা ছিল আপনি এটা মানতেছেন না, উল্টো আরো জখম করতেছেন, উল্টো আরো তাদেরকে নির্যাতন করতেছেন, তখন যে দেখা যাচ্ছে তার সাথে দফা অ্যাড হচ্ছে। এখন যখন বারবার বলার পরেও আপনি কোনো রেসপন্স করতেছেন না, তখন সেখানে যে আপনাকে যারা যারা রেসপন্সিবল ছিল তাদেরকে ইনক্লুড করা হয়েছে। ফাইনালি এটা যে 9 দফা দাঁড়ালো, যে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বা এই ধরনের বিষয় মিলে পদত্যাগ সহ অন্যদের বিচারের আওতায় আনাটা সহ প্যারাডিস সব মিলে 9 দফা ছিল। 9 দফার যে যা ছিল, এর মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া বাদ দিয়েও কিন্তু অন্য কাজগুলো ইজি করা যেত। এটা ইম্পসিবল এরকম কিছু তো মনে হয় না। আসলে যেখানে রাত হয় সেখানে বাঘের ভয়। দেখা যাচ্ছে যখন চারদিক থেকে মানুষের হই হই রই রই শব্দ শুরু হয়ে গেছে, কই 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 শুরু হয়ে গেছে, তখনই দেখা যাচ্ছে যে হয়তো নিজের কন্ট্রোল হারায় ফেলছে নিজেকে। আসলে উনি তো বারবার বলেই আসতেছিল, অন্য সময় বলে আসতেছিল যে হচ্ছে উনি এরকম একটা ভিডিও ছিল, না রেকর্ড ছিল, যে এই দেশ আমার, আমার বাবা এই দেশ দিয়েছে। আসলে কেউ দেওয়ার, তাহলে এত লক্ষ মানুষ মরল কি জন্য? তারা কি, তাদের কোনো অবদান নাই? বা যারা বেঁচে আছে যুদ্ধ করে, কেউ শারীরিকভাবে পঙ্গু হয়ে গেছে এই যুদ্ধে অংশগ্রহণ করে। একটা মুক্তিযুদ্ধ, একটা তো এত বড় একটা সংগ্রামের পর একটা দেশ মানুষ অর্জন করলো, সেই দেশ যদি কেউ বলে যে এটা আমার আর আমার বাবার, সেই ক্ষেত্রে মানুষ তো এটা সহজভাবে নিবে না। তারপরেও এই ধরনের কথার কথা হয়তো আক্ষেপ থেকে বা এ থেকে মানুষ বললে এগুলো হয়তো মানুষ ভুলে যায়। কিন্তু আপনার যারা আপনার সংগঠনের কর্মী সমর্থকদেরকে এমনভাবে শিক্ষা দেওয়া হচ্ছিল বা এমন সিস্টেমে আপনার মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছিল যে
আপনি কথা বলবেন তো সরকারের গুণগান করে কথা বলা শুরু করতে হবে। সরকারের কোনো দোষ কোনো কিছু বলা যাবে না। তো এই ধরনের যদি মেন্টালিটি হয় সেক্ষেত্রে তো এটা কতজন বা কতদিন সহ্য করবে? সবারই মত দ্বিমত থাকতে পারে, সেটা সে কার কাছে বলবে, কোথায় বলবে? যাই হোক, আজকে ফাইনালি গণমানুষের জয় হলো, বিশেষ করে ছাত্রদের উদ্যোগে যেটা এই কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হলো। তো যেখানে ছিলাম আসলে মূলত তাদেরকে ধন্যবাদ বলে যে ধন্যবাদ দিয়ে ছোট করা, আসলে ছোট করার তো কিছু নাই, শুধু ধন্যবাদে হয় না, অ্যাকচুয়ালি ধন্যবাদে হয় না, তাদের কাছে কৃতজ্ঞ এবং আমি সহ অনেকেই বা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মনে করে যে এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ। তো সেই হিসাবে যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল এবং যারা শহীদ হয়েছেন, বিশেষ করে যারা শহীদ হয়েছেন তাদেরকে মুক্তিযোদ্ধাদের যেভাবে সম্মানিত করা হয়, তাদেরকে বীর হিসেবে সম্মানিত করা হয়, সেইভাবেই এটাকেও একটা মুক্তিযুদ্ধ হিসেবে মান্য করে তাদেরকে সেই সম্মানটা দেওয়া এবং তাদের, যেহেতু যারা মারা গেছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না, তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা, কিন্তু তাদের পরিবারের ভরণ পোষণ প্লাস পরিবারের সদস্যদের জন্য চাকরি ব্যবস্থা বা যে কোনো বিভিন্ন উপায়ে তাদেরকে সহযোগিতা করা এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে বীরের বিভিন্ন উপাধিতে ভূষিত করা, আর পাশাপাশি তাদের জন্য সবাই দোয়া করতে পারি। এই সব মিলে আজকের আমাদের চূড়ান্ত বিজয়ের দিনে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আগামীর বাংলাদেশ যেন আসলে এরকম কোনো কিছু ফেস করতে না হয়। অন্য সভ্য দেশে যেইভাবে চলে সেইভাবে যেন দেশটা চলে, এটা আমাদের আসলে সবার চেষ্টা করা উচিত। নেতাদেরও সেইভাবে কাজ করা উচিত, রাজনৈতিক নেতাদের সেভাবে কাজ করা উচিত। আমি অ্যাকচুয়ালি কোনো রাজনৈতিক নেতা নই, বা মূলত রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল যখন আরেকটু ইয়াং বয়সে ছিলাম, বাট আসলে রাজনৈতিক পরিবেশটা এমন যে এখনও যদি কারোর সাথে আলাপ করে যে হ্যাঁ আমি রাজনীতিতে যোগ দিব, প্রথম কথাই হলো রাজনীতি খুব নোংরা জিনিস, এখানে আসলে আমাকে মানাবে না, এখানে আমরা সাধারণ গো বেচারা টাইপের মানুষ, আমরা এইসব জায়গাতে খাপ খাইতে পারবো না, নিজেকে খাপ খাওয়াতে পারবো না, যে কারণে এগুলা হয়ে ওঠে না। এরকম আমি না, এরকম অনেকেই আসলে এই ধরনের আলাপ আলোচনা কথাবার্তা বলে। তো আমার মতো এরকম অনেকেই আছে, আমি মোটামুটি বলতে পারি। এটা যারা আছেন তারা কমেন্টে শেয়ার করতে পারেন যে হ্যাঁ আসলে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাইকে আজকের বিজয় দিবসের বিরচিত অভিনন্দন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে। প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হতে পারে না। প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব। এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য। বিএনপি সবসময় জাতীয় ঐক্য, প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে সকল নিয়ে কাজ করতে চায়। এই হাসিনা, আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। কারণ হাসিনা, এই যে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, বিশিষ্ট সাংবাদিক ছিলেন, বিবিসির সংবাদদাতা ছিলেন সিরাজুর রহমান সাহেব, তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি খুব ভালো মানুষ ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন সিরাজুর রহমান সাহেব। তিনিই তার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং বলেছিলেন আমি বাংলাদেশে যাব রাজনীতি করার জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য। হাসিনা এই কথাটা বলেছে।
উনি বলে এটা ঠিক হচ্ছে না, কিন্তু হাসিনা বলেছে আমি প্রতিশোধ নেওয়ার জন্য। তাই আজকে প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একদম খোকলা বানিয়ে দিয়ে, বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে তার বাপ তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল। এ বোধহয় তার থেকেও নিচে কোথায় কোন কি বানাবে আল্লাহর নামে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবেন। এই প্রজন্মের পালস বুঝতে হবে শেখ হাসিনা। ওবা আমার রাখাইতে এই প্রজন্মের পালস বুঝতে হবে। আওয়ামী লীগের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না। কত স্ট্রাগল করে 10 নম্বরে প্রত্যেকটা মৃত্যুর সাথে পাল্লা লড়ছে এই আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর সাথে সংগ্রাম করে। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমার ওয়াইফ আসতে দিব না, সেই শুরু দিন থেকে এই 10 নম্বরে সংগ্রাম চালিয়ে গেছি। যে বলছি একদিন মরবে, একদিন বললে শহীদ, বাঁচতে গাছি, দুটোই আমার দোষ। আলহামদুলিল্লাহ আমার কাছে কোনোদিনও মনে হয় নাই, কোনোদিনও মনে হয় নাই যে আমরা এই যুদ্ধে হেরে যাব। প্রত্যেকটা রাত ঘুমাইছি 3:30 4টা। কেন মনে হয়েছে যে এই মনে আক্রমণ করলো? এটা সত্যি কথা। হ্যাঁ? না, না, আমি কোনো কিছু জানি নাই, দেশের ক্ষতির মধ্যে আমি নাই। আপনার দেখা গেছে যে এই টাইমে ঘুমাইছি যে আতঙ্কের মধ্যে থাকছি। এলাকা থেকে আমাকে হুমকি দামকি দেওয়া হয়েছে, আমার বাড়িতে যা হুমকি দিচ্ছে, আমার বাপ মাকে যা হুমকি দিচ্ছে, তোর ব্যাটার এত বড় সাহস, ফেসবুকে এই করে সেই করে আন্দোলন করে। আমার বাপ মা আমার বোন সে কান্নাকাটি, হাতে হাতে পায়ে, বাপ তো আমার কিচ্ছু লাগবে না, টাকা পয়সা কিচ্ছু যায় না, তুই বাড়ি খাই। তারপরও আলহামদুলিল্লাহ চিন্তা করছি না আর কত পরাধীনতার মধ্যে থাকবো, কত নারী নেতৃত্বের মধ্যে থাকবো। বাংলার জমি থেকে নারী নেতৃত্বকে দূর করে ছাড়বই ইনশাআল্লাহ। তো আল্লাহর কাছে শুকরিয়া, সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছি। ধন্যবাদ। সব জানাবো। সবারই